ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গের অর্থলিপ্সু মানসিকতা এবং হিংস্রতা, নির্মমতা, নৃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি। তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নৃশংসতা সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপ্সু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে, তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে, এখন বোধহয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনূস প্রকৃতপক্ষে মানুষরূপী এক হিংস্র দানব। তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা, বিমান দুর্ঘটনার নৃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে, সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে, পেটানো হয়েছে, ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে, তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না, মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন। কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই, নিজেরাই দালালি করছেন। সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনূস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে। অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান, সেই অভিযানকালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে, এই মারধর করা পাষাণী হৃদয়ের অধিকারীও কেউ করতে পারত কিনা সেটা নিয়ে সংশয়। দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল, সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে মারধর করা হয়েছে, সেই যে নির্মমতা, হিংস্রতা, বর্বরতা, নারকীয় আচরণ তাদের সঙ্গে, ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে। তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা। এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস সহ অন্যরা, তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে। সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে, মেরেছে, এটা অতীতের কখনোই ঘটেনি। আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে, সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনূসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আসুন ত্রাণে সাহায্য করুন। টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা, কারণ ইউনূস সুদের ব্যবসা করে, সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন। তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এখন তার টার্গেট টাকা আদায় করা। অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য টিএসসিতে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল, সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সবটা করা হয়নি। এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা, একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে, রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনূস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে, আসুন টাকা দিন। আসলে সুদের ব্যবসায়ী তো, তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই নির্মমতা, নৃশংসতায় রাষ্ট্রের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তার টার্গেট। আর দ্বিতীয় দফা, সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী, তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা। এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা, নির্মমতার পরিচয় ইউনূস তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন, সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার পারিষদবর্গকে দিয়ে। চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল, সোয়াত বাহিনী, কুকুর বাহিনী, র্যাব, আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি। কক্সেস বাজার একই অবস্থা। গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন। গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন, কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয়, সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই। এই নরপিশাচদের সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে, অনেকেরই ঘুম ভেঙেছে, অনেকেরই ভুল ধারণা ভেঙেছে। অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব, অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন, তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি। আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা, ক্ষমতার অপব্যবহার করা, রাজনৈতিক দল গঠন করা, এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি। ইউনূস এবং তার পারিষদবর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। ইউনূস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না, কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া, আপনারা সেবক নন, আপনারা শোষক, আপনারা সমব্যথী নন, আপনারা নির্মম, নৃশংস, বর্বরোচিত আচরণ করার মানুষ। অপেক্ষা করুন না, স্বল্প সময় মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনূস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না। যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন, কিছু জ্ঞান পাপীরাও, তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে। রক্ষা হবে না। কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো সোয়াত বাহিনী, কোনো ডগ স্কোয়াড
রক্ষা করতে পারবে না। সে সময় খুব দূরে না। বাঙালি জাগ্রত হন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে। এড়ানো যেহেতু কিনা এই দুর্ঘটনাটার পেছনে যে নেগলিজেন্স আছে কিনা সেটা হয়তো একটা ইস্যু হতে পারে, কিন্তু এরকম একটা দুর্ঘটনা হয়ে এই শিশুরা মরে যায়, বাংলাদেশের কোনো পাগল মানুষও এটা চায় না, কোনো অসুস্থ মানুষও এটা চায় না, সুতরাং সরকার এটা চায়নি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কয়েকটি প্রশ্ন এখানে থেকে যায়। প্রথমত, মধ্য দুপুরে দিনের বেলায়, অর্থাৎ যখন স্কুল চলে, কলেজ চলে, বিশ্ববিদ্যালয় এবং সরকারি কর্মকাণ্ড চলে, সেই সময়ে ঠিক ঢাকা শহরের উপরে দিয়ে ওই ওয়ার্কিং আওয়ারে একজন নতুন বৈমানিককে দিয়ে যার জীবনে এটিই প্রথম ফ্লাইট, এরকম একটি বিমান পরিচালনা করা এই আওয়ারটিতে এটি যুক্তিযুক্ত কিনা, এটি যুক্তিযুক্ত কিনা আমাদেরকে সেই জিনিসটা ভেবে দেখতে হবে। কারণ ঢাকা শহর এত ডেন্সলি পপুলেটেড, অল্প একটু জায়গা। আমি যে শহরে বসবাস করি, লন্ডন শহর, এই লন্ডন শহরের আয়তন প্রায় 1700 স্কোয়ার কিলোমিটার, আর ঢাকা শহরের আয়তন 300 স্কোয়ার কিলোমিটার থেকে এখন এক্সপ্যান্ডেড হয়ে 400 স্কোয়ার কিলোমিটার মতো হয়েছে। অর্থাৎ ঢাকা শহরের চাইতে 4 গুণ বড় একটি শহর হচ্ছে লন্ডন শহর। কিন্তু এই দেশের এই শহরের লোক সংখ্যা মাত্র 9 মিলিয়ন, অর্থাৎ 90 লক্ষ। আর আমার ঢাকা শহরে যদি আপনি বস্তি সহ সবাইকে হিসেব করেন, তাহলে অন্তত 2 কোটি মানুষের বসবাস, কমের দিকে 2 কোটি মানুষের বসবাস। এখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদ্রাসা, সরকারি অফিস। কারণ বেশি মানুষ, বেশি স্পেস প্রয়োজন, তো সেই জন্য অল্প জায়গায় বেশি মানুষ বসবাস করার কারণে এটা এমনিতেই একটি মানুষের কুণ্ডলী। সেখানে এরকম পরীক্ষামূলক ফ্লাইট, যেখানে রিস্ক আছে, দুর্ঘটনার সম্ভাবনা আছে, সেখানে দিনের বেলায় এই ওয়ার্কিং আওয়ারে, বাচ্চাদের স্কুলের আওয়ারে এরকম কোনো একটি দুর্ঘটনা হবে জেনেও আমরা যদি এই সিদ্ধান্ত না বদলাই, তাহলে এখন নয়, ভবিষ্যতেও কিন্তু এরকম ঘটনা ঘটবে। তাই ভবিষ্যতের জন্য এই বিষয়টাকে সামনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ঘটনাটি ঘটেছে, আপনি যদি আমেরিকাতে দেখেন, ব্রিটেনে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, পাকিস্তানে দেখেন, পৃথিবীর নানান দেশে এইরকম দুর্ঘটনা, দুর্যোগ, দুর্বিপাক মানুষের জীবনে, সমাজ এবং রাষ্ট্রের জীবনে আসতেই পারে, এটা আসা অস্বাভাবিক নয়। কিন্তু সেটা হচ্ছে, এরকম একটা ঘটনা যখন ঘটে, তখন সেই ঘটনাটাকে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র কিভাবে হ্যান্ডেল করছে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি দেখেন মানুষের মধ্যে যে অসন্তোষ, সরকারের যে ব্যবস্থা, সরকারের যে চিকিৎসা ব্যবস্থা, সরকার যে ব্যবস্থাপত্র নিয়েছে, এটাতে যে মানুষ খুশি না, এটা কিন্তু আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। যেখানেই আজকে সরকার চায়, সেখানেই সরকার শুধু আওয়ামী লীগের গন্ধ পায়। কিন্তু এই নিরীহ ছেলেপেলেগুলো যারা মরেছে, তাদের মধ্যেও কি আওয়ামী লীগের গন্ধ পান আপনি? যে আওয়ামী লীগ বলি তারা নিহত হোক, তারা মরে যাক, হয়তো আপনারা চান, নাহলে আপনাদের এরকম লেজে গোবরে অবস্থা হতো না। পর্যাপ্ত পরিমাণে তাদের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তাদেরকে সঠিক সময়ে হসপিটালে নেওয়া যায়নি, তারা কি পরিমাণে মৃত্যু হয়েছে সেটার কোনো সঠিক হিসাব পাওয়া যায়নি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ডিজাস্টারকে মোকাবেলা করার কোনো রকমের চেষ্টাই সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমাদের একটি বার্ন ইউনিট ছিল, এই বার্ন ইউনিটের নাম ছিল শেখ হাসিনা। সামন্তলাল সেন একজন ভদ্রলোক এই প্রতিষ্ঠানটিকে তৈরি করেছেন, যিনি রাজনীতিবিদ ছিলেন না, এবং তার কর্মে, তার দক্ষতায়, তার মেধায় অভিভূত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে, এই সামন্তলাল সেনকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন অল্প কদিন, অর্থাৎ গতবারে যখন তিনি ক্ষমতায় আসেন। সেই সামন্তলাল সেন, যিনি কখনো রাজনীতিতে ছিলেন না, কিন্তু তার কর্মদক্ষতার কারণে তাকে টেকনোক্রেট মিনিস্টার দেওয়া হয়েছে, তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, কারণ তার নামে 1 ডজন মার্ডার কেস দেওয়া, হত্যা মামলা, দুর্নীতির মামলা, নানান মামলা। অর্থাৎ যে মানুষটি সারা জীবন ধরে চিকিৎসা সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন, তাকে এখন এই বার ইউনিট ফেলে পালিয়ে বেড়াতে হচ্ছে। আজকে শুনলাম, গতকাল শুনেছি, সরকার ভারত থেকে বা অন্য কোনো বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসবেন। কাদের জন্য? এদের চিকিৎসা করানোর জন্য। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাটা আগে যে অবস্থাতে ছিল, গত 1 বছরে সেটা কবর হয়ে গেছে। এই কবর হয়ে যাওয়ার পর এখন এই অসহায় বাচ্চা, এই অসহায় শিশুদের চিকিৎসা করার জন্য সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না, সঠিক ব্যবস্থা নিতে পারছে না। এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে যে একটা কথা আছে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো দক্ষতাই সরকার দেখাতে পারছে না, যার কারণে যারা নিহত হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়েছে তাদের পরিবার, ওই স্কুলে যেসব ছাত্ররা পড়ে তারা, এবং ওই লোকালিটিতে যেসব মানুষ বসবাস করে তারা পুষে উঠেছে। তাদের সাথে সারা বাংলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখছে যে তাদের সহপাঠীরা, তাদের বন্ধুরা, তাদের মতো আরো শিশুরা অকালে কিভাবে ঝরে পড়ছে। সরকার কেন কোনো ব্যবস্থাই সঠিকভাবে নিতে পারছে না। এবং কালকে আমি দেখেছি জামাতের আমির, তিনি বলছেন যে 100 জন মারা দিয়ে থাকতে পারে। তাহলে মানুষের পারসেপশন জামাতের আমিরের কথা এবং গার্ডিয়ানদের কথা মোতাবেক আমরা জানি মোর দ্যান 100 পিপল নাকি সেখানে
নিহত হয়েছেন, কিন্তু সরকার এই পর্যন্ত 31 জনের ঘোষণা দিয়েছেন। তাহলে বাকিরা কোথায়? আমি চাই সরকারের কথাটি সত্যি হোক, কারণ আমি চাই না 31-এর পর 32 হোক, এই নাম্বারটি সংখ্যা না হয়ে যাক শুধু এটি। আমি চাই আমাদের তরুণ ছাত্ররা বেঁচে থাকুক, চিকিৎসা পাক। আমি আজকে একটি বিষয় দেখে খুব লজ্জিত হলাম। ধরেন এই ঘটনায় আহত নিহতদের সংখ্যা 100, 200 বা 300। এই 100, 200 বা 300 মানুষকে রিহেবিট করার মতো, তাদের পরিবারকে সাহায্য দেওয়ার মতো, সহযোগিতা করার মতো সামর্থ্য এই 58 কোটি মানুষের বাংলাদেশের সরকারের নেই। সরকার আজকে ভিক্ষার আবেদন করেছে জনগণের কাছে, যারা যারা সাহায্য দিতে চান সাহায্য দেন। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আমরা দেখেছি বহু রাজনৈতিক নেতা 20 লাখ, 30 লাখ টাকা, 10 লাখ টাকা তিনি দিতেন, চিকিৎসা করে আসেন। দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। দেশ এবং মানুষ আপনাদের কাছে ঋণ নিয়েছে, আপনাদের সেই ঋণ শোধ করার আমরা চেষ্টা করছি। এইরকম একটা মানসিকতা নিয়ে একজন শিল্পী, একজন কবি, একজন সাহিত্যিক, একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী যখন এরকম অবস্থায় পড়েছেন, শেখ হাসিনা কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, নিজের টাকা দিয়ে নয়। তার বিশেষ তহবিল, যেটা রাষ্ট্রের তহবিল, সেই তহবিল থেকে তিনি দান করেছেন। দান করেছেন মানে উপহার দিয়েছেন। এখন ডক্টর ইউনূস, তার কথায় 31 জন মানুষ নিহত, আরো 50 জন মানুষ আহত। তাহলে এই 100-150 মানুষকে রাষ্ট্র যদি সহযোগিতা করতে না পারে, তাহলে তো বোঝাই গেল যে বাংলাদেশ রাষ্ট্র দেউলিয়া হয়ে গেছে। যার কারণে এই মানুষদেরকে 100-150 মানুষকে সহযোগিতা করার জন্য ভিক্ষার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। আপনি জানেন যে যখন কোনো বন্যা হয়, আপনারা দেখেছেন যখন ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, আমরা তখন চাঁদা কালেক্ট করি, আমরা সাহায্য কালেক্ট করি। কারণ এটা 100, 200, 1000, 2000 মানুষ না, এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা ধ্বংস। সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে অনেক সময় আমরা সাহায্য কালেকশন করি, যাতে করে এই লক্ষ লক্ষ মানুষের কাছে সাহায্য পৌঁছিয়ে দিয়ে আমরা যেন দেশ এবং জাতিকে এই দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করতে পারি। কিন্তু আজকের বিষয়টি কিন্তু সেরকম নয়। মাত্র 1 থেকে 200 মানুষ আহত এবং নিহতের কাতারে, এবং স্কুল ভবনটি ধ্বংসপ্রাপ্ত। তাহলে আপনারা বোঝেন, এইটুক করার জন্য 100 কোটি টাকা হলেও অনেক বেশি টাকা, অথবা ধরেন 100 কোটি না হইয়া 200 কোটি টাকা হলো। এই 200 কোটি টাকা বাংলাদেশে, যেখানে আমাদের বাজেটের পরিমাণ হচ্ছে 700 বিলিয়ন, সেই 700 বিলিয়ন বাজেটের দেশে মাত্র 200 কোটি টাকা আমরা বাজেট দেওয়ার ক্যাপাসিটি আমাদের নেই। তার মানে রাষ্ট্র হিসেবে গত 1 বছরে বাংলাদেশের অধঃপতনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের সকল নাগরিককে একটু দেখার, একটু চিন্তা করার অনুরোধ জানালাম। আপনারা কি দেখেছেন এরকম ছোটখাটো দুর্যোগে? লালবাগের দুর্যোগ আপনারা দেখেছেন। এরকম তো শেখ হাসিনার 10-15 বছরে অনেক ঘটনা ঘটেছে, আগুন লেগেছে, বাজার পড়ে গেছে। কই সরকার তো এইভাবে ভিক্ষার জন্য মানুষের কাছে আহ্বান জানাননি। হ্যাঁ, যখন বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সাইক্লোন হয়েছে, আইলা হয়েছে, তখন সাহায্য দিয়েছেন। কিন্তু সাধারণত এই ছোটখাটো ডিজাস্টারে সরকার কখনো সাহায্য নেয়নি। কারণ বাংলাদেশ একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি 700 থেকে 800 বিলিয়ন বাজেট করে, তাদের পক্ষে এইটুকু স্বাচ্ছন্দ্য আছে যে এইটুকু তারা খরচ করতে পারবে। আজকে যেসব পরিবার এখানে আহত এবং নিহত, তাদের পরিবারকে যদি একটা অনুদান দিতে হয়, তারা যদি সেই অনুদানের টাকাটা যদি বিক্রি করে যদি আনে, তাদের জন্য কতটা লজ্জার, তাদের জন্য কতটা অপমানের, সেই জিনিসটাও কিন্তু রাষ্ট্রকে একটু খেয়াল করা দরকার ছিল। রাষ্ট্র অনুদান দেওয়া আর মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা এনে সেটা দিয়ে সাহায্য করা, এই দুইটার পার্থক্য মনে হয় আমাদেরকে ভুলে গেলে চলবে না। দেখেন, আমরা কথায় কথা বলি ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, বলে ঢাকা ঢাকা। এখন এই দুর্যোগ সময়ে আমি রব শুনছি যে দিল্লি থেকে ডাক্তার নিয়ে আসা হবে, ইন্ডিয়া থেকে ডাক্তার নিয়ে আসা হবে। যেই পাকিস্তানের দোসরা আজকে ক্ষমতায়, সেই পাকিস্তানের দোসরা কিন্তু একটি বারও বলেনি যে পাকিস্তান থেকে ডাক্তার নিয়ে আসা হবে। কারণ পাকিস্তান ডাক্তার আপনাকে কোত্থেকে দিবে? পাকিস্তান তো প্রোডাকশন করে জঙ্গিবাদ, পাকিস্তান তো প্রোডাকশন করে ওই মাদ্রাসার অখাদ্য কুখাদ্য, তারা আপনাকে কোত্থেকে দিবে? আর ভারত প্রোডাকশন করে জঙ্গি নয়, মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, গবেষক, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী। সুতরাং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে, দূরদিনে পৃথিবীর নানা দেশকে তারা সাহায্য করতে পারে। তো এখন আমরা যখন বন্ধু খুঁজি, তখন পশ্চিমের দিকে, ওই পশ্চিম পাকিস্তানের হায়নাদের দিকে আমাদের চোখ থাকে। অর্থাৎ আমরা ওই পশ্চিম পাকিস্তানের ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতি আমাদের বন্ধুত্বের হাত বাড়াই। আর যখন সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ সত্যিকার অর্থে ক্রেডিবল কোনো ইনফরমেশন, জ্ঞান, বুদ্ধি দরকার হয়, তখন আমরা ভারতের দিকে তাকাই। কারণ ভারত তো আর জঙ্গি উৎপাদন করে না। এরপরে দেখেন, আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটি হচ্ছে এই যে ছাত্ররা আজকে আন্দোলন করলো, দেখেন এই ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো। আগে যখন ছাত্র আন্দোলন হতো, আমি দেখেছি 2 দিন 3 দিন পর্যন্ত ছাত্ররা রাস্তায় ছিল, কিন্তু সরকার এবং পুলিশ সংবেদনশীল ছিল। আজকে কিন্তু কয়েক ঘন্টা পার হয়নি, পুলিশ যে পিটা ছাত্রকে পিটাইলো। আরেকজনকে দেখলাম আবু সাইদ হওয়ার জন্য এইভাবে বুক চিতিয়ে আসতেছিলেন, এমন পিটাইলো, পিটাইয়া
বুট মোড়া করে পিস মোড়া করে বাইন্দা দিয়া গেল। এবং সার্জিসদেরকে বলতে শুনি, আসিফ মাহমুদকে বলতে শুনি, ছাত্ররা যদি এখনই যদি চলে না যায়, আন্দোলন বন্ধ না করে, তাহলে আমরা কঠোর হব। তারপরে দেখেন এই যে কঠোর হওয়া, এই কঠোর হওয়ার বিষয়টা আপনার একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন তো, শেখ হাসিনার সময়ের দিকে একটু মিলিয়ে দেখেন তো। আমরা যে এই পেসিবাদ বলছি, আসলে পেসিবাদ কি? পেসিবাদটা কোথায়? কারা আসলে পেসিস্ট? আপনি দেখেন সেদিন বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, ওনার নাম সম্ভবত খুরশেদ আলম, তো উনি কুমিল্লার মানুষ, আমার বাড়িও কুমিল্লায়। তিনি কুমিল্লার মানুষ, বয়স হয়েছে, গালের ডান পাশ বাম পাশ দিয়ে থুতু বের হয়ে যায়। এটা বুড়ো হলে অনেকেরই হয়, এটার জন্য আমি কিছু মনে করি না, তিনি হয়তো অত স্মার্ট না, কিন্তু তারপরেও তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। সেদিন তাকে সাংবাদিকরা ঘিরে ধরেছিল যে গোপালগঞ্জে আপনি নিরীহ মানুষের উপরে, যারা কাউকে গুলি করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এনসিপির একজন মানুষকেও হত্যা করেনি, পুলিশ বাহিনীর একজনও মারা যায়নি, বিডিআর একজনও মারা যায়নি, কোনো স্কুল ভাঙেনি, কলেজ ভাঙেনি, বিশ্ববিদ্যালয় ভাঙেনি, কারোর দোকানে হামলা করেনি, তাহলে সেই নিরীহ মানুষের উপরে আর্মি, বিজিবি এবং নৌবাহিনী এবং পুলিশ দিয়ে কেন এই নির্মম ট্র্যাজেডি ঘটানো হলো? কেন 7 জন মানুষের জীবন অলরেডি চলে গেল, আরো অসংখ্য জীবন কাতরাচ্ছে? বললো যে ওখানে তো দমন করতেই হবে। কেন দমন করতে হবে? কারণ আন্দোলন দমাতে হবে। তো শেখ হাসিনা যখন রাষ্ট্রে ছিলেন, সরকারে ছিলেন, যখন আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন স্বপ্নের মেট্রো রেলে, যখন আপনি পুড়িয়ে দিচ্ছেন টিভি ভবনের আর্কাইভ, যখন আপনি ধ্বংস করছেন সরকারি অফিস, আদালত এবং সেতু ভবন, যমুনা সেতু ভবন, পদ্মা সেতু ভবন, তখন আপনাকে কি সরকার বল প্রয়োগ করবে না? তখন সরকার পেসিস্ট হয়ে যায়। আর এখন আপনারা যদি করেন তাহলে আপনারা পেসিস্ট হন না, এই সরকার পেসিস্ট হয় না। কারণ কি? কারণ পেসিস্ট বলে যাদেরকে বোঝায় তারা কিন্তু মানুষের সাবসেট, মানুষের মধ্যে কিছুটা খারাপ মানুষ। কিন্তু এখন যারা আছে তারা আছে শুয়োর, তারা মানুষ নেই, তাদের মধ্যে ফেসিস্ট আসবে কোত্থেকে? আপনারা কি কোনো শুয়োরকে কোনোদিন ফেসিস্ট হতে শুনেছেন? তারা হায়না। এই হায়নারা কোনদিন কি ফেসিস্ট হয়? ফেসিস্ট তো মানুষ হয়, এবং হায়নারা, শয়তানেরা এবং শুয়োররা কোনোদিন ফেসিস্ট হতে পারে না। তাই আপনারা এই হায়নার মতো মানুষকে কামড়াচ্ছেন। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন, 32 নম্বরের পর 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউ ভেঙেছেন। আজকে দেখলাম সেখানে মশাল নিয়ে আপনারা শত্রু খুঁজতেছেন। আপনারা গোপালগঞ্জে মানুষের জীবন কেড়ে নিয়েছেন। আর এখন এই ছাত্রদেরকে আজকে যে পিটানিটা আপনারা পিটাইলেন, ছাত্ররা যে খেলাটা আপনাদেরকে দেখাইলো, তার মানে বাংলাদেশের মানুষ কিন্তু এই অল্প সময়ের ভেতরে একটা রিডিং কিন্তু পেয়ে গেল আসলে পেসিজম কি আর আপনারা কি। আপনারা পেসিজম হতে পারবেন না, কারণ আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব যদি থাকতো আপনারা এই দেশের 18 কোটি মানুষের কথা ভাবতেন, এই দেশের আর্মির কথা ভাবতেন, পুলিশের কথা ভাবতেন, বিজেপির কথা ভাবতেন, ভাবতেন অসংখ্য গার্মেন্টস কর্মীর কথা, ভাবতেন খেটে খাওয়া দিনমজুর রিক্সাওয়ালার কথা, ঠেলাওয়ালার কথা। আজকে অসহায় মানুষের ক্ষুধা, তৃষ্ণা, যে জ্বালা, যে যন্ত্রণা, মানুষ চটপট করছে, পারছে না কিছু করতে, পারছে না মরতে। এরকম একটা অবস্থায় বাংলাদেশে চারদিকে হাহাকার। নারীরা ঘর থেকে বেরোতে পারে না, দর্শন, মানুষ 2টা পয়সা নিয়ে বেরোতে পারে না, টাকা চিন্তায়, হুন্ডা নিয়ে বেরোতে পারে না, রামদা দিয়ে কোপানি কুপিয়ে নিয়ে যায় হুন্ডা। এইভাবে মানুষের জীবনটা বাংলাদেশ নামক একটা দেশে এখন দুর্বিষহ হয়ে গেছে। আওয়ামী লীগের জীবন নয়, বিএনপির জীবন নয়, জামাতের জীবন নয়, এনসিপির জীবন নয়, যেটা রিয়েল লাইফ, তাদের জীবন সত্যিকারে আজকে দুর্বিষহ। এই দুর্বিষহ হয়ে যাওয়ার পিছনে যেই শয়তান, যে বদমাইশ, যে অর্থলিপ্সু, ক্ষমতাশীল লিপ্সু ব্যক্তিটি জড়িত, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। এই ইউনূস ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমেরিকা থেকে টাকা এনে এই সন্ত্রাসীদের হাতে দিয়ে আমাদের ব্যবসায়িক, বাণিজ্যিক এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, সরকারকে উৎখাত করে তারা এখন বাঙালির পরে জেঁকে বসেছে। আজকে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরে সমাজের কোনো একটি অংশে 1 বিন্দু পরিমাণ উন্নতি হয়নি। ডক্টর ইউনূস বলেছিলেন, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, এখন থেকে পুলিশ, বিজিবি এবং আর্মি আর কখনো জনতার উপরে গুলি করবে না। আমরা দেখেছি যে 7 জন মানুষ গোপালগঞ্জে মারা গিয়েছে, তাদের মধ্যে 1 জন রাজনীতির সাথে রাজনৈতিক কর্মী ছিল, আর বাকি 6 জনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই ছিল না। 1 জন দিনমজুর, 1 জন রাজমিস্ত্রি, 1 জন রিক্সা চালক, রমজান দোকানদার। এইরকম ভাবে সমাজের একদম সাধারণ মানুষ, যাদের সাথে রাষ্ট্রের এবং রাজনীতির কোনো সম্পর্কই নেই, কারণ তারা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষরা রাজনীতিবিদ হয় না। সেই রাজনীতিবিদের উপরে গুলি করলো কারা? আর্মি, বিডিআর এবং পুলিশ, বিজিবি এবং পুলিশ। কেন?
কারণ ওই যে ডক্টর ইউনূস বলেছিলেন না, আর মানুষ হত্যা করবেন না। এখন মানুষ হলে মানুষের কিন্তু একটা বিবেক বোধ থাকে যে আমি যে কথাটি বলেছি জাতির সামনে, মানুষের সামনে, সে কথাটি আমি রাখবো। কিন্তু ডক্টর ইউনূস তিনি তো মানুষ নয়, তিনি অমানুষ। এই অমানুষ জাতিকে, দেশকে, সমাজকে, রাষ্ট্রকে আমরা যে 53 বছরে যে উচ্চতায় আমরা গিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে নামিয়ে বঙ্গোপসাগরের গহীন খাদে ফেলে দিচ্ছে। এই জায়গা থেকে এই বাংলাদেশ ফিরে আসতে একটা লম্বা সময় আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, শ্রম দিতে হবে। আমি দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রতি, অসাম্প্রদায়িক চেতনার প্রতি, বাঙালিত্বের প্রতি, বাংলার হাজার বছরের সাংস্কৃতিক যে ধারাবাহিকতা, আমাদের যে ঐতিহ্য, ওইসবের প্রতি যাদের ভালোবাসা আছে, যারা দেশটাকে যুগের পর যুগ টেনে নিয়ে যেতে চান সমৃদ্ধির দিকে, উন্নতির দিকে, আসুন তারা সবাই এক জায়গায় এসে আমরা এক পতাকার নিচে দাঁড়াই এবং সংগ্রাম করি এবং এই হায়নাদেরকে, এই ইউনূসকে, এই আসিফ নজরুলের মতো একটা লুচ্চা বদমাশকে, এই 420 এই ফারুকিকে আমরা এই দেশের ক্ষমতা থেকে টেনে নামাবো এবং এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে মানুষের জীবন, জীবিকা, সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির যে ধারাবাহিকতা সেটাকে সামনের দিকে নিয়ে যাব। খুবই সূক্ষ্মভাবে উনি পরিকল্পনা করে ক্ষমতাটা দখল করলেন, তারপরে এবং ব্যবহার করলেন সেই ছাত্রদের, সত্যি কথা বলতে। আর তরুণদের কিন্তু আপনি দেখবেন, আপনি তরুণরা হচ্ছে অনেকটা মাঠের দল, আপনি শেপ দিবেন, যেভাবে বড় করবেন, যেভাবে তাদেরকে শেখাবেন, সেটাই তো তারা শিখবে। এখন তাদের শিক্ষার সময়, সবকিছুই, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমি সব শিক্ষার কথা বলছি। তো তরুণদেরকে অনেক একটা, বিশেষ করে রাজধানীর তরুণদেরকে যেভাবে আন্দোলনে ব্যবহার করা হয়েছিল, এটা আসলে প্রথমে যে দাবিটা তারা ছিল কোটা বিরোধী, সেটাকে আমি এক প্রকার আছে, ঠিক আছে, কোটা তারা চায় না, নাই চাইতে পারে, দেশে বেকার সমস্যা অনেক বেশি। কিন্তু তারপরে যেটা আস্তে 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 টান করালো তারা এক দফার দিকে, এটাতে কি হলো, এটাতে অনেক বাচ্চাদেরকে তারা ম্যানিপুলেট করলো। সেই যে ম্যানিপুলেশনটা শুরু হলো, এবং আপনি জানেন যে আর্থসামাজিক অবস্থার কারণে আমাদের দেশে অনেক ছোট ছোট কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং প্রচুর কিশোররা এখানে পড়াশোনা বাদ দিয়ে তারা এইসবের লিপ্ত হয়ে গেছে। তো এখন ধীরে 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 বাচ্চাদের মনের মধ্যে ভয়টা কেটে গেল। কারণ ফার্স্টেই এই গভর্নমেন্ট এসে ওরা কি করলো, আপনি নিজেও জানেন, পুলিশ বাহিনী মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান যে পুলিশ ফোর্স, এদেরকে একদম ডেমোলিশ করে দিল। আপনি যে ভয় পাবেন, আপনি বিদেশে থাকেন, যে দেশে থাকেন, অস্ট্রেলিয়াতে, আমি কানাডাতে, আপনি জানেন যে আমরা কতটা মান্য করি একটা আইন, আদালত এবং পুলিশ। রাস্তায় যদি পুলিশ ধরে, যে নিয়মটা আছে, গাড়ি আটকা যদি স্পিডিং এর জন্য আপনি থামিয়ে কি কি করতে পারবে একদম ফলো করি, তাই না? তো সেই পুলিশ বাহিনীকে প্রথমেই ওনারা ধ্বংস করে দিল। আপনি দেখেন আমাদের প্রত্যেকটা বাহিনী, এখন এসে দেখেন 11 মাস পরে সেনাবাহিনীর ইমেজটা পুরো নষ্ট হয়ে গেল সেনাবাহিনীর জন্য, নিজের জন্য। তো যখন নাকি আপনার একটা সোসাইটিতে কোনো ধরনের ল এন্ড অর্ডার থাকে না, তখন তো এই পরিস্থিতি হবেই। এখন ওইটা ওনার ডিজাইন হতে পারে, উনি হয়তো এটাই চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সভাসদ, ওনারা হয়তো এটাই চেয়েছেন যে আস্তে আস্তে, উনি বলেছেন না এক সময় যে আগে সংস্কার তারপরে রাজনীতি, আপনি কেউ নির্বাচন, আপনি দেখেন কেউ আর নির্বাচনের কথা বলছে না, কারণ নির্বাচন তো মাথাতেই নাই। আপনি আমাদের অবস্থা, বাংলাদেশের মানুষের, আমি এমন একটা অবস্থা যে প্রতি মুহূর্তে কি জানি হয়েছে, অস্থির আর কি, কোনো স্থিরতা আনার কোনো সুযোগই এই সরকার দিতে পারছে না, কারণ সরকারের সমস্ত কাঠামো ভেঙে গেছে বাড়ি ভাই। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা। শিক্ষা এতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় একটা গোষ্ঠীর হাতে চলে গেছে, একটা রাজনৈতিক দলের হাতে চলে গেছে, যতটা খবর পেয়েছি বাড়ি ভাই। এমন করে তো আপনি যদি শিক্ষা, সংস্কৃতি, মেইন স্তম্ভগুলো যদি আপনি ভেঙে দেন, তাহলে তো সেই জাতিকে আপনি কোনোদিনও দাঁড় করাতে পারবেন। আপনি একটা বাচ্চাকে দেখুন, আমাকে একদিন একজন প্যারেন্টস বলতেছিল, আমি একটু জিজ্ঞেস করছিলাম আমার কাদের জন্য, যে আপনাদের কেমন পড়াশোনা, বাচ্চাদের কি অবস্থা, বলে আমাদের বাচ্চাদের, যে বাচ্চা মুখের উপরে কথা বলতো না, সে একটু ঘাটতেরামি করে, বইটা ঠিক মতো ধরতে চায় না, বইয়ের উপর ধুলা পড়ে গেছে। নিম্নবিত্ত মায়েদের কাছে বাচ্চারা হয়তো বাইরে থেকে এসে 200-500 হাতে টাকা দিয়ে দিল, তারা চুপ হয়ে যায় প্যারেন্টসরা। এই টাকাটা কোথা থেকে আসলো? কোনো একটা জায়গায় হামলা করা, কোনো একটা জায়গায় যে আপনি বাড়িতে আপনি কি বলবেন? ওদিন দেখলাম আর্মির বড় বড় অফিসার কোন বাড়িতে গেছে তাকে খুঁজতে, তারপর ওখান থেকে চুরি ডাকাতি করে নিয়ে এসে ধরা পড়ছে। আপনার কাছে খবরটা যদি পড়ে থাকেন আপনি, তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি বুঝতে পারতেছেন 1 বছরের চিত্রটা কি। বাংলাদেশের কোনো কাঠামো নেই, না আছে অর্থনৈতিক, না আছে সামাজিক, না আছে শিক্ষা, সমস্ত কাঠামো একদম ভেঙে গেছে। এবং আমাদের যে বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী বিতর্কিত হয়ে গেছে। এই যে গোপালগঞ্জ ম্যাসাকারে ওদের ইনভলভমেন্ট, এখন বিমান বাহিনী, আপনি কার উপর আস্থা রাখবেন? এই বাহিনীগুলো তো আমাদের রিজার্ভ ফোর্স। যখন সেনাবাহিনী, বাংলাদেশের কয়টা ক্রাইসিসে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী দরকার ছিল। এই যে গত 11 মাসে আমাদের খুবই প্রয়োজন ছিল আমাদের সেনাবাহিনীর একটা স্ট্রং ভূমিকা নেওয়ার, ওনারা কি নিতে পেরেছেন? বিধ্বস্ত হয়েছে শিক্ষা সচিবকে অপসারণ। মানে আপনি একটা লজিক্যাল বিষয় তো দেখবেন,
একটা তো লজিক থাকতে হবে কোনো কিছুতে। এদিক দিয়ে আবার বিশাল বড় একটা জানাজা করেছে, মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার প্রতি আমি সমব্যথী। আমি পাইলটের বিশাল বড় জানাজা হচ্ছে, ওখানে সেনা প্রধানও গেছে, একটা বাচ্চাগুলোর ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি দেখছেন যে জামাত এবং বিএনপির যে প্রধানরা মির্জা ফখরুল সাহেব এবং শফিকুল সাহেব, ওনারা যখন গেলেন কি ভিড়টা ওনারা করলেন। এরা দেশে ক্ষমতায় যেতে চায়, দেশটা চালাতে চায়, কিন্তু কি কোনো সেন্সে রেখে দেবে তারা? একটা হাসপাতালে বিশাল দলবল নিয়ে গিয়ে হাজির হওয়া তো ছবির জন্য। এবং বলতেছে যে বাইরে এসে শফিক সাহেব বলতেছেন যে আমি খুব সম্মান পেয়েছি, ওখানে গিয়ে দেখতে গিয়ে আমি খুব সম্মান পেয়েছি, সেটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আপনি মানে আসলে কি জানেন, এই লোকগুলার বিএনপির স্বরূপটা আমরা জানি, জামাতকে তো এভাবে আমরা অত দৃশ্যপটে কখনো দেখি নাই, দেখেছি বিএনপির শ্যাডো হিসেবে। এখনো ওদের কার্যক্রম গুলা বোঝা যাচ্ছে আর কি, পাবলিক দেখতে পাচ্ছে, কারণ তাদেরকে এখন ফ্রি মার্চ পুরো দেশ তারা নিয়ে নিয়েছে। সুতরাং এটা তো দেখতে পাচ্ছে কি হচ্ছে, এবং দে ফেইল্ড, এবং তারা তো ফেল করেছেই। তারা দেশটাকে একটা 11 মাসে, আমি কালকে একটা শোতে বলেছি, আপনারা একটু দর্শকদের লাইভ ছিল, আমি বলছি যে আপনারা একটু বন্ধ করে চিন্তা করেন তো, 11 মাস আগে আপনারা কোথায় ছিলেন, 11 মাস পরে আপনারা কোথায় আছেন, একটা বছর 12-14 মাসের ডিফারেন্সে আমরা কোথায় নেমে এসেছি, এটা একটু ভাবেন। ভাবলে ভবিষ্যৎটা পরিকল্পনা করতে সুবিধা হবে। বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবসায়ী একে আজাদ হালিম বলতেন, তিনি একটা ইয়েতে বলেছেন যে 40 বছরও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই এত বিপর্যয় কখনো আসেনি। সেটা কোন একটা সেক্টর তারা দেখাতে পারছে না, তারা ভালো চালাচ্ছে, কোন একটা সেক্টর না সেটা। এবং ধরেন এই বাংলাদেশের রাজনীতি নামের ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস আছে। এই ছাত্ররা যখন আন্দোলনটা করলো, আন্দোলন বিজয় করে তার কোনো নতুন বন্দোবস্ত দেবে দেশটাকে। তারা বন্দোবস্ত, সেনাবাহিনী, পুলিশ সবাই ছত্র ছাড়ায় সারা দেশে তারা একটা মিটিং করার চেষ্টা করছে, তাদের মিটিং এ হামলা হচ্ছে, তারা স্বাধীনতার ভেতর বসে পালিয়ে যাচ্ছে, আবার বলছে তারা আবার আসবে, আবার তারা জব্দ করবে সবাই। আসলে প্রাকৃতিক জব্দ করতে গেলে এবং জব্দ হয়ে যায় যে তাদের প্রোগ্রাম গুলা নিজেরাই স্থগিত করেছে তারা। আজকে এই শিক্ষাঙ্গনের অস্থিরতা, স্কুল, একটা সবচেয়ে বিষয়টা হচ্ছে তথ্যটা, অবাধ তথ্য প্রবাহ, যে ক্ষমতাশীল একটা বিখ্যাত উক্তি আছে, যে দেশের তথ্য প্রবাহ সঠিক থাকে সে দেশে দুর্ভিক্ষ হবে না। আজকে যে লাশ নিয়ে এই যে অসন্তোষ, লাশের সংখ্যা নিয়ে অসন্তোষ, কারণ তথ্য প্রবাহের কারণ কোনো আস্থা নেই সেটা। ওটা আমরা কি করবো? আমরা বাইরে আছে ঠিকই, মনটা তো বাংলাদেশে, সারাক্ষণ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকি, সারাক্ষণ দেশটার ভালো চাই, আমরা ভালো চাই, সেই জন্যই কথা বলার চেষ্টা করি, কথা বলানোর চেষ্টা করি, জানার চেষ্টা করি। আজকে 22শে জুলাই বাংলাদেশে, কালকে 21শে জুলাই একটা দিন ছিল। 21শে জুলাইটা বাংলাদেশে একদম স্মরণ করা হতো প্রতি বছর, সেটা হয় নাই। এবার 21শে জুলাই তাহেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল জিয়াউর। কালকে তার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কথা বলছিলাম, তারা মিসেস তাহের খুবই অসুস্থ, কথা বলতে পারে না, খুবই অসুস্থ। আপনাদের সেনগঞ্জে যে তারা যে চিকিৎসা ব্যবস্থাটা গড়ে তুলেছে, কালকে বিশাল একটা আয়োজন ছিল। এবং কালকে তারা খুব বোঝা করে বলছিল দেশে কোনো অগ্রগতি নেই, জাসদ বাসদের একটা অনুভূতি ছিল কালকে। সমস্ত খন্ডগুলা, জাসদ বাসদ খন্ডগুলো প্রথমবারের মতো সহকর্ম গিয়ে হয়েছিল, বিপরীতটারও গন্তব্য করে গিয়ে। আর কিছু যোগ করবেন? আপনি কাজে যাওয়ার সময় এখন? হ্যাঁ, আমরা আসলে এখন একটু পরে কাজে যাবো 8:30-তে। তো আর কিছু যোগ করার নাই, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের আসলে ঐক্যবদ্ধ হতে হবে ভাই, আমাদের আর কোনো সুযোগ নাই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এরকম হলে আমাদের দেশটাকে ছেড়ে ভুলে যেতে হবে। আমরা যত কথা বলে আমাদের দেশের জন্য কত আত্মত্যাগ, কত কিছু, যে আপনি বলেন কর্নেল তাহের একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীরুত্তম, এরকম আমাদের আরো যা আত্মত্যাগ করেছেন। কর্নেল তাহের একটা পর্যায়ে তাকে হত্যা করা হয়েছে। সো কালকে তার মৃত্যুবার্ষিকী ছিল, তার পরিবার সেটাকে তাদের মতো করে উদযাপন করার চেষ্টা করেছেন। কিন্তু এই যে দেশটার জন্য এতগুলো মানুষের আত্মত্যাগ, এতগুলো মানুষ, মা বোন সম্ভ্রম নষ্ট হলো আজকে 54 বছর। আমাদের দেশটা ভালোই চলছিল। আমি আপনাকে একটা কথা বলে দর্শকদের শেষ করতে চাই যে গত বছর ধরেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও পর্যন্ত এই যে যেহেতু কানাডাতে জব খুব ক্রাইসিস, তো অনেক বাচ্চাদেরকে বলতে শুনেছি যে আমাদের আসলে দেশেই ফিরে যাওয়া উচিত, এখানে এত কষ্ট করে জব নাই, কিছু নাই, বাংলাদেশের অর্থনীতি এত ভালো, বাংলাদেশের মানুষরা এত ভালো আছে, আমরা আসলে কি করছি? আমার ধারণা বাংলাদেশের মানুষও 16 বছরে ধীরে 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 কোথাও অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ দেশটা এরকমই হবে। আসলে দেশ কিন্তু এরকমই হওয়ার কথা ছিল। 11 বছরে আমরা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান।
সেই 71-এর আগে শোষিত, নিষ্পেষিত, লাঞ্ছিত যেরকম ছিলাম আবার ফেরত চলে গেছি ওই দেশে। তো এইটাকে যদি আমরা হয় না যে একটা অসুখ শুরু হওয়ার আগে, ছড়িয়ে যাওয়ার আগে, এটাকে অলরেডি ছড়িয়ে গেছে, তারপর আমরা চেষ্টা করতে পারি যে এটাকে একটু চিকিৎসা করতে, চিকিৎসাটাকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ভাবতে হবে আসলে আমাদের কিরকম রাষ্ট্র ব্যবস্থায় বা ক্ষমতায় তাদের থাকা উচিত এবং কিভাবে থাকা উচিত। এই যে গণতন্ত্র ট্রান্সটা বলে আমরা সবাই অস্থির হয়ে গেছিলাম, এখন গণতন্ত্রও নাই, জাতীয়তাবাদও নাই, ধর্ম নিরপেক্ষতা প্রচুর দূর পর হতো, সমাজ রাষ্ট্র কাঠামোই ভেঙে যাওয়ার অবস্থা। কয়েকদিন পরে আমাদের সার্বভৌমত্ব থাকবে কিনা সেটা নিয়েও একটা আমরা ভাবতে চিন্তা করতে শুরু করেছি। আমাদের বিভিন্ন জায়গা, সেন্ট মার্টিন, বন্দর, এগুলোর কথা তো দেখা সব কিছু থেকে মনোযোগ প্রকাশ করার ন্যায় সত্য গোপন চুক্তি হচ্ছে, গোপন চুক্তি। তো এইসব জিনিসগুলোকে মানে বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে। সবচাইতে বড় তাদের ভূমিকা জানেন, যারা এই জুলাই অগস্টে যেসব শিক্ষিত মানুষগুলা, এটার মধ্যে আমি আছি, আপনি আছেন, সবাই, আমি সবাইকে বলবো, সুশীল সমাজ। আমার একটু সমস্যা হয় এই সুশীল সমাজের কথা যখন আমার মনে হয়, আমার নিজে ওটার মধ্যে পড়ি, আমি আসলে বেশি পছন্দ করি না। আমি কৃষক মানুষদের পছন্দ করি, কৃষক, শ্রমিক, জনতা। তো সুশীল সমাজকে আমি বলবো, আপনারা মেজরিটি পোর্শন এই অবস্থার জন্য, এই অবস্থাটাতে দেখভাল করার জন্য রেসপন্সিবিলিটি ছিলেন। এখন রাষ্ট্র এবং 20 কোটি মানুষ ভীষণ বিপদে আছে, তাদেরকে এই অবস্থা থেকে কিভাবে ফিরিয়ে দেশটাকে আবার একটা সুন্দর জায়গায় ফেরত আনবেন, সেটার দায়িত্ব আপনাদের ঘাড়ে পড়ে। তো এটা নিয়ে ভাবেন আপনারা। দেখুন, সুশীল সমাজের কাঠামো এবং বাংলাদেশে ওইটার নাম হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ পরিষদ। জাতীয় ঐক্যমত্য পরিষদ এবং ঐক্যবদ্ধ পরিষদের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনূস, আর তার ডেপুটি হচ্ছেন আলী রিয়াজ। ওনারা বাংলাদেশের বড় একটা রাজনৈতিক অংশকে বাদ দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের কাঠামো তৈরি করার মুসাইদা করছেন। তার মানে কোনো সুসংবাদ নেই। না, আমি ওনাদের কথা বলছি যে দেবপ্রিয় টেবপ্রিয় কারা আছেন না, ওনারা তো অনেক বাণী দিচ্ছেন। দেবপ্রিয় সাহেব কয়েকদিন পরশুদিন বললেন যে আগের সরকারগুলোতে কোনো একটা খবর ধরার জন্য প্রেস রিলিজ, যে কোনো কিছুতে সরকারের কাজগুলোর কাছে যে বলা যেত যে এটা তো এই অবস্থা, সরকার হয়তো বলতো যে ও তাই নাকি, জানি না তো কাজ, তাহলে আমরা কাজ করার চেষ্টা করছি, খোঁজ নেই। আর এখনকার সরকারের কাছে গেলে বলে ও আচ্ছা এটা জানি তো, আমরা কাজ করছি, আপনি চলে যান, দরকার নেই, সোনারই কোনো মনোবৃত্তি নাই। তো এই যে মানুষগুলো, আমি তাদের কথা বলছি। আমি ঐক্যমত্য পরিষদ, আমি এটাকে নিয়ে কথাই বলতে চাই না আসলে। ওখানে একটা গ্রুপ আছে জোনায়েদ সাকিটাকে, ওরা যায় বাদাম খেতে, মানে ওদেরকে সভাসদের মধ্যে মানুষ লাগে না বসায় রাখার জন্য, ঘরটা করার জন্য, আর যেটা আলী রিয়াজরা বলেন সেটা ওনারা ইমপ্লিমেন্ট করেন, দ্যাটস ইট। আর যদি না করেন তাহলে ঝগড়া লেগে যায়, সেদিনের জন্য ঐক্যমত্য কমিশনের সভা ভঙ্গ, পরের দিন আবার ওই কমিশন নিয়ে আমি কথা বলছি। আমি বলছি এর বাইরে অনেক বড় একটা মানুষ গোষ্ঠী আছে, বাড়ি ভাই, আমি এই মুহূর্তে নাম তাদের বলতে চাই না, তারা কিন্তু পেছন থেকে জুলাই অগস্টে ভীষণ ভাবে পুশ করেছে। সেটা খবরের কাগজের, বড় বড় খবরের কাগজ, মিডিয়া হাউস গুলো বলেন, আপনি জানেন। আমি তাদেরকে বলেছি ওনাদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি, দে আর রেসপন্সিবল অলসো। আমরা ওদেরকে মিস করে যাই। সমাজের তারা তো বিবেক, তাহলে এই বিবেকদের এখন আবার জেগে উঠতে হবে। 20 কোটি মানুষের জীবন সংকটের মধ্যে, এতটুকুনি আমি বলি। আমার আসলে টেম্পারমেন্ট নষ্ট হয়ে যায় কথা বলতে গেলে। আমি অনেক জায়গায় কথা বলি কিন্তু কেমন জানি একটু হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। বাড়ি ভাই, অনেক ধন্যবাদ লোকা। দেশটাকে আমরা সবাই ভালোবাসি, দেশটার দিন শেষে সবাই ভালো চাই। আশা করি আমাদেরকে সবাই বোঝার চেষ্টা করবেন। আমরা সবাইকে বুঝতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু এখন যেভাবে চলছে এইভাবে দেশটা ভালো করে যাচ্ছে না। এটা এই সতর্কতা